হাসিনা তার চেয়ারকে অবৈধভাবে ধরে রাখার জন্য আমাদের বিরোধী দলীয় যারা মতাদর্শী ছিলেন, সাহসী নেতৃবৃন্দ, সাদা পোশাকধারী পুলিশ, সাদা পোশাকধারী ডিবি, র্যাব তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। আজ পর্যন্ত আমরা সেই তাদের সন্ধান পাই নাই। আজকে এই 8 মাস অতিবাহিত হতে চলেছে। আমরা একটি আয়নাঘর দেখতে পেয়েছি। 17 বছর আমরা শুধু আয়নাঘরের গল্প শুনতাম, কিন্তু এই 5 তারিখের পর এই ইউনিট সরকারের মাধ্যমে আমরা সেই আয়নাঘরের একটা চিত্র দেখতে পাই। যে আয়নাঘরটি ছিল একটা আয়নাঘরের যেই আসল যে আয়নাঘর সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। একটি আয়নাঘরের একটি চিত্র আমাদের সামনে দেওয়া হয়েছে, যেখান থেকে ওই আমার ভাইদের যে নির্যাতিত ভাইদের যে তাদের বক্তব্যগুলো তারা লিখে রাখতো দেয়ালে, সে আমরা দেয়ালগুলো আমরা কি লেখা ছিল সেগুলো দেখতে পাই নাই। আজকে 8 মাস অতিবাহিত হতে চলেছে। আমরা সেই বর্তমান সরকারের কাছে জানতে চাই, মাফিয়া সরকারকে পালিয়েছে, মাফিয়া দোষের তো পালাই নাই, তাহলে আজকে কেন আমরা এখন ইতিহাস তারিখ কোথায় আছে সে সন্ধান পাই না? আমরা এখন পর্যন্ত চৌধুরী আলম কোথায় আছে তার সন্ধান পাচ্ছি না। কেন পাচ্ছি না আমরা সেটা জানতে চাই। কমিশনের দায়িত্ব কি? 8 মাস অতিবাহিত হওয়ার পরে তারা সন্ধান দিতে পারে না, তাহলে কেন আছেন সেই দায়িত্বে? যে দায়িত্ব থেকে, যে অনুসন্ধানের দায়িত্ব, যে কোথায় আছে সেই অনুসন্ধানের একটা রিপোর্ট দেওয়া, তারা যদি দিতে না পারেন তাহলে কেন আছে সেই দায়িত্ব থেকে সরে যান। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তাদেরকে রাখা হয়েছিল না, তাদেরকে ইন্ডিয়া পাচার করে রাখা হয়েছে, তাদেরকে ইন্ডিয়াতে রাখা হয়েছে। আমি আজকের এই যুব সমাবেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি আবেদন রাখতে চাই। আপনি জাতিসংঘের কাছে আবেদন করুন, ভারতের প্রত্যেকটি জেলখানাতে তদন্ত করা হোক, আমার ভাইদেরকে কোথায় কোন কোন জেলখানায় বন্দী করে রাখা হয়েছে 17 বছর। আমার প্রত্যেকটি গুম হওয়া ভাইকে আমি ফেরত চাই আজকের এই যুব সমাবেশ থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তার মূল বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ কর্তৃক আয়োজিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য, এই দেশের সম্ভাবনাময়ী একজন জাতীয় রাজনীতিবিদ যার হওয়ার কথা ছিল, এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রথম সৈনিক জনাব ইলিয়াস আলী, ঢাকার রাজপথের লড়াকু সৈনিক, সাবেক নির্বাচিত কাউন্সিলর জনাব চৌধুরী আলম সহ 17 বছরে বাংলাদেশের অসংখ্য দেশপ্রেমিক গণতান্ত্রিক নেতাকর্মী, গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে আজকের এই প্রতিবাদী যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল আহমেদ, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জবেল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই সব, আসসালামু আলাইকুম। আমরা গুম, খুন, সন্ত্রাস, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু
বিগত দিনে যে আন্দোলন করেছি, বিগত দিনে যখন বক্তৃতায় আন্দোলন ডাক দিতাম, তখন যে সরকার ছিল, সেই সরকার এই গুম খুন এবং হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যেই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, সেই সরকারের আমাদের রক্ত, শ্রম, ঘাম, অন্ধত্ব, পঙ্গুত্বের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত। এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের গুমের বিষয়ের প্রতিবাদ করতে হবে, এইটা আমাদের ধারণা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় বসার সাথে সাথে বিগত 15 বছরের গুম খুন যারা হয়েছে তাদের ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন। সাথে সাথে সর্বশেষ যে গণহত্যা, সেই গণহত্যার বিষয়ে ভূমিকা পালন করবেন। কিন্তু দুঃখজনক হল সত্য, ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে গুম খুন ইভেন এমনকি এই যে সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, পিলখানার হত্যাকাণ্ড, সারা পৃথিবীতে এরকম করে হত্যাকাণ্ড খুঁজে পাওয়া যাবে না। সেই হত্যাকাণ্ডের বিষয়েও এই সরকার কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। অথচ তারা এক এক দিন এক এক অজুহাত দাঁড় করিয়ে এই সংস্কার, ওই সংস্কার, এই সমস্ত কথা বলে জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। সংবিধান অনুযায়ী আপনার সরকারের একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা এবং রুটিন কাজগুলো সম্পন্ন করা ছাড়া আপনাদের আর কোনো কাজ আছে বলে আমাদের জানা নেই। যদি সংবিধানের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকতেন, তাহলে রুটিন মাফিক কাজ এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে কাজ, সেই কাজটুকু আপনাদের করার কথা ছিল। গতকাল 17 এপ্রিল আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী গুম হওয়ার দিবস ছিল। আপনারা মানবতার কথা বলেন, ইলিয়াস আলীর পরিবারের কাছে আপনার পক্ষ থেকে বা আপনার সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পর্যন্ত যেতে পারত, কিন্তু ইলিয়াস আলীর পরিবার বা গুম খুন হওয়া কোন পরিবারের কাছে আপনি বা আপনার প্রতিনিধিরা যান নাই। আমরা কি ধরে নিতে পারি? আপনাদের কি অন্য কোনো লিপ্সা রয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেরিয়ে বললেন, সরকারের কথা আমরা সন্তুষ্ট না। আসিফ নজরুল সাহেব বেরিয়ে বললেন, ওনাদেরকে মনে হয়েছে সন্তুষ্ট। আরে ভাই, এগুলো তো হাসিনার আমলে দেখেছি আমরা, হাসিনার আমলে দেখেছি। শেখ হাসিনা এই সমস্ত ভাওতামূলক কর্মকাণ্ড করেছে। এই সমস্ত ভাওতাবাজি বাদ দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি। তার আশেপাশে যে সমস্ত উপদেষ্টা রয়েছেন তাদেরকে এখন আমরা ভদ্রলোক মনে করি। তাদের মনের মধ্যে কোনো অসত্য, কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে, সেটা আমরা বিশ্বাস করতে চাই না। অনতি বিলম্বে সংস্কার কখনো নির্বাচনের বিকল্প হতে পারে না। নির্বাচন চাওয়া কোনো অন্যায় কাজ নয়। ভোটের অধিকারের বিকল্প অন্য কিছু হতে পারে না।
অতএব ভোটের অধিকারের জন্য যে লড়াই, যেই সংগ্রাম গত 17 বছর চলছে, সেই ভোটের অধিকার আপনারা ফিরিয়ে দিন। কোনো রকমের কালক্ষেপণ এই দেশের জনগণ মানে না। বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনকে অনেক ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনাদের এই প্রতিবাদ সমাবেশ করবার জন্য। ভবিষ্যতে এই ধরনের জাতীয় ইস্যুতে আমরা আবার একত্রিত হয়ে কথা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুল সালাম আজাদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট আবুল সালাম আজাদ। আব্দুল সালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ এবং তাদের অনুসন্ধান এবং আমাদের গুম হওয়া পরিবারের এবং নেতাদের অনুসন্ধানে এবং আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই সভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বিএনপির কথা বহুবার বলেছেন, তারেক রহমানের কথা বহুবার বলেছেন যে বিএনপির প্রত্যেক সহ প্রায় 2,60,000 নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সপক্ষে কেনই বা সেই স্বৈরাচারী শেখ হাসিনা মামলা দিয়েছিলেন। এই আজকের মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলী আসিফ নজরুল সাহেব অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছিলেন। আমরা সম্মিলিত ছিলাম চৌধুরী আলম যে ইলিয়াস আলী এদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশকে যখন আওয়ামী সরকার ভারতীয় তাবেদারদের ইশারায় ভারতের তাবেদারদের স্বার্থের জন্য আমাদের নেতা কর্মীকে গুম খুন করেছেন, যেভাবে ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছিলেন, ঠিক সেইভাবে আবার সিপাই মোড় বাদ দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করার পায়তারা করছিলেন। ঠিক ওই মুহূর্তে ইলিয়াস আলী ওই টিপাই মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের কোন একটি অংশ এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঠিক তার এই কারণে এবং গণতন্ত্রের সপক্ষের নেতা হিসেবে তারা সেই তাকে আমাদের ইলিয়াস আলীকে ফোন করেছেন। সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের আসিফ নজরুল সাহেব জানেন। আমি আসিফ নজরুল সাহেবকে বলতে চাই, এই প্রেস ক্লাবে বসে আপনি সাগর রুমের বিষয়ে কথা বলেছেন, কেন তাদের বিচার হচ্ছে না, কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না, কারণ চৌধুরী আলমদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না, কেন ইলিয়াস আলীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না। আপনি আইন উপদেষ্টা, আপনাদের কাছ থেকে যে চেয়েছিলাম, আপনাদের কাছে শুধু আমরা নির্বাচনের দাবি করছি এমন নয়, নির্বাচনের দাবি একটি ন্যায়সঙ্গত দাবি। কারণ আপনারা বলেছেন এই আপনারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে অনেক কথা বলেছেন, আমাদের প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলা দিয়েও আমাদের নেত্রী প্রতিবাদ করেছেন, তারেক রহমান প্রতিবাদ করেছেন, বাংলাদেশের জাতীয় ঐক্যবদ্ধ করেছিলেন ওই ইউনূসের বিরুদ্ধে মামলার জন্য। আজকে আমরা সেই ইউনূস আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। আমাদের দাবি দেওয়ার কথা ছিল না, আমাদের উদ্দেশ্য আমরা ভেবেছিলাম প্রফেসর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, তিনি ক্ষমতায় গেলেন, তার তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে 3 মাসের মধ্যে গুম হয় ইলিয়াস আলীর বিচার হওয়ার কথা ছিল। 3 মাসের মধ্যে আমাদের অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছিল সমস্ত কিছু মামলাগুলোকে আদালতের মধ্যে দিয়ে নিষ্পত্তি করা হবে। আজকে আমরা দেখি ভাগ্যের নির্মম পরিহাস, আজকে 8 মাস পার হয়ে গেল, সাগর রুমি হত্যার বিচার হয় নাই, ইলিয়াস আলীদের হত্যার বিচার হয় নাই, আজকে 8 মাস হয়ে গেল, অনেক মামলা উঠিয়েছেন। আমরা এই সরকারকে বলতে চাই
আইনমন্ত্রী আসিফ নজরুলকে বলতে চাই, আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে আপনাকে সাজা দেওয়া হয়েছিল। আমরা সেই দিন আপনার পাশে ছিলাম। আপনি কেন এই যে আমাদের যে 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আপনার মতনই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনার উচিত ছিল সমস্ত মামলাগুলোকে একটি নোটিফিকেশনের মধ্য দিয়ে, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই মামলাগুলোকে প্রত্যাহার করা। কারণ সমস্ত মামলায় ছিল মিথ্যা এবং বানোয়াট, সমস্ত মামলায় ছিল হয়রানি করা, গণতন্ত্রকে ধ্বংস করে দিও, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্র আদর্শ জনকদেরকে গুম করেছে। তাই আমরা বলতে চাই, আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আগামী দিন দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে জাতির সুশাসন প্রতিষ্ঠার জন্য ওই নির্বাচিত সরকারেই এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমস্ত রকম ব্যাপার সমস্ত রকম প্রচেষ্টা এবং সমস্ত রকম পরামর্শকদের নিয়ে নির্বাচনের আমাদের সেই আজকে যারা গুম হয়েছেন এই বিচারগুলো সম্পন্ন করবে, দেশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে, দেশের বিদেশি সম্পদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের নির্বাচনের বিকল্প নাই। দেশকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। আসুন আমরা ঐক্যবদ্ধ মধ্য দিয়ে এই সরকারের অধীনে আমরা দ্রুত নির্বাচন করে দেশে একটি সুসমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের নেত্রী দেশনেত্রী এখন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই কথাটা কিন্তু আমি যে কথা বলেছিলাম, আসিফ নজরুল সহ অনেকেই বলেছিলেন। আজকে আমাদের সেই নেত্রী আমাদের বাঁচার জন্য তাকে জেলখানে নেওয়া হয়েছিল শুধুমাত্র হত্যা করার ষড়যন্ত্র দিয়ে। তাই সমস্ত কিছুর প্রতি, আইনের প্রতি, দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত নির্বাচন দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক পরিষদ এই মন্দিরে আয়োজিত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, 90 সফল ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সিলেটের কবি সন্তান ইলিয়াস আলী ও আমাদের প্রিয় সহকর্মী কাউন্সিলর বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের চৌধুরী আলম সহ সকল নেতৃবৃন্দের অনুসন্ধানের দাবিতে আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব কামাল আহমেদ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমার প্রধান শ্রদ্ধেয় নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, সাবেক সংসদ সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে লড়াকু সৈনিক, সংগ্রামী জননেতা, আপসীর নেতা, আলোর বর্ষী বক্তা জনাব শামসুজ্জামান দিদুভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মহজুম হোসেন আলাল উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সংগ্রামী যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। আমার আরেক প্রিয় সহকর্মী, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় সহকর্মী ছোট বোন অ্যাডভোকেট রুমা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমাবার, সময় সংকীর্ণ, বক্তব্য প্রবন্ধিত করার সময় সুযোগ নেই।
12টার মধ্যে আমাদের এই আলোচনা সমাপ্ত করতে হবে। তাই আমি অতি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, আমি প্রথমেই বলতে চাই যে পতিত ফেসি স্বৈরাচারী সরকারের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা সর্বপ্রথম তারা মনে করেছিল যে আমাদের নেতা এম ইলিয়াস আলী এবং চৌধুরী আলমদেরকে যদি গুম করা যায় তাহলে হয়তো একটি ভীতি সংস্কৃতি সৃষ্টি করে ভয়ভীতি সৃষ্টি করে আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে। কিন্তু তাদের এই ধারণা ভুল হয়েছে। তাদের এই যে ভ্রান্ত ধারণাটা প্রমাণ করেছে পরবর্তীতে যে আমাদের ইলিয়াস আলী এবং চৌধুরী আলম গুম হওয়ার পর আন্দোলন আরো বেগবান হয়েছে, গতিশীল হয়েছে, আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এই স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছে। তারা দেখেছেন যে দীর্ঘ 17 বছর এই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা করে তারা দেশে যে যে একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল, গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর স্বৈর শাসন বাংলাদেশে কায়েম করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কথা বললে, গণতন্ত্রের জন্য কথা বললে, নির্বাচনের জন্য কথা বললে আমাদের বিরুদ্ধে নেমে আসতো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন। সেই নির্যাতন করে আমরা দেখেছি কিভাবে তারা আমাদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এই পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আমরা জানি যে 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে এবং 3000-এর বেশি নেতা কর্মীদেরকে যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে। এই পর্যন্ত চৌধুরী আলম এবং ইলিয়াস আলী সহ এবং সুমন সহ প্রায় 1400-এরও বেশি নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। আমরা পরবর্তীতে এই যে ঐতিহাসিক ছাত্র এই যে 5ই অগাস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে যে বিজয় সূচিত হয়েছে তার পরবর্তীতে আমরা যে আয়নাগরের সন্ধান পেয়েছি, সেই আয়নাগরের মাধ্যমে আমরা কিছু নেতাকর্মীদেরকে বেরিয়ে আসতে দেখেছি। তারপরে সেই আসল যে ভয়ঙ্কর রূপ সেইটা কিন্তু আমরা জনগণের কাছে সেইভাবে প্রকাশ পাইনি। সেটা আমরা দেখেছি আসল যেভাবে তাদের নির্যাতন করেছে সেই নির্যাতনের চিত্র জনগণ এখনো দেখতে পাইনি। প্রিয় বন্ধুরা, আমরা জানি গুম কমিশন হয়েছে, সেই গুম কমিশন আজ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে জনগণ এখনো জানে না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে তাদের বিচার কতটুকু হলো। আজ পর্যন্ত এই খুনিদের যে নৃশংস নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করা হয়েছে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান আজকে পর্যন্ত আজকে বিচারের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তারা সংস্কারের কথা বলছেন, আমরা সংস্কারের পক্ষে রয়েছি, আমরা সংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা আমাদের নেতা আমাদের একটি হিসাবে তারা প্রমাণ দিয়েছেন। এই একটি দফার মধ্যে আমাদের রাষ্ট্রের যে উল্লেখযোগ্য যে বিষয় সংস্কারগুলি রয়েছে, তারপরে আবার তারা যে দ্রুত সংস্কার করে তারা নির্বাচনের কথা বলে যাচ্ছেন। কিন্তু তারা আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা তারা ঘোষণা করছেন না। এই যে তারা জনগণকে বিভ্রান্তির এবং ধোঁয়াশার মধ্যে রেখেছেন, আজকে প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন 7 মাস পেরিয়ে গেল কিন্তু তাদের ভূমিকা স্পষ্ট। আজকে তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। তারা কি করতে যাচ্ছেন, তারা কি উদ্দেশ্য? তারা অনির্বাচিত সরকার, তারা জনগণের নির্বাচিত সরকার নয়। তারা আসছেন আমাদের এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমাদের সকল জনগণের সমর্থন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট করে তারা সৃষ্টি করেছেন। আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা সরকারকে করতে চাই, গঠনমূলক সমালোচনা করছি। কিন্তু এই সরকার মনে করছে যে নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। 16 বছর এই দেশের মানুষের নির্বাচন তারা থেকে বঞ্চিত হয়েছে। সেই 16 বছরে তারা 2008 নির্বাচন ভোট দিতে পারে। আমরা তাগিদ দেন দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে স্পষ্ট করার জন্য তারা কোথায় আছে, কি অবস্থায় আছে জনগণ জানতে চায়। আমরা চাই যে তার পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসুক। আমরা মনে করি না এখনো যে ইলিয়াস আলী চৌধুরী আলম আমাদের মাঝে নাই। আমরা মনে করি তারা এখনো দৃশ্যমান আমাদের মাঝে নেই, কিন্তু তাদের অস্তিত্ব আমরা অনুভব করি। তাদের এই গুম হওয়ার মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং আমরা বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করেছি। তাই আগামী দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য
যে আন্দোলন করেছিল আমাদের ছবি আলম ইলিয়াস আলী, তারা যে টিপাই মুখ এবং তারা ট্রানজিট করিডোরের জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা যে জীবন তারা বাজিয়ে রেখে লড়াই করেছে। আজকে জনগণ জানতে চায় তাদের অবস্থান কোথায়। এই সরকারের কাছে স্পষ্ট করতে হবে, এই সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করবেন, এটা আমাদের দাবি। এই কথা বলে আগামী দিনে আমরা যেন আগামী দিনে আমাদের এই নির্বাচনের দাবিতে যেন রাস্তায় জনগণ আবার নামতে না হয়, তার আগেই রোড ম্যাপ ঘোষণা করবেন। তা না হলে যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য, যে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই সরকারকে দায়ী থাকতে হবে। এই কথা বলে আগামী দিনে আমরা তো সুখে দুঃখে বিপদ আপদে এই দেশের জনগণের পাশে থেকে আমরা লড়াই করেছি। আগামী দিনেও আমরা আন্দোলন সংগ্রাম করে আগামী দিনে আমাদের চূড়ান্ত বিজয় আমরা অর্জন করবো, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী এবং সরজি আলমকে এবং সন্তান যুবদের নয়নের মণি যুবদলের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। দক্ষিণাঞ্চলের লোক সব হইল আলাল ভাই ফাঁকা আছে তো বিসমিল্লাহির রহমানির রহিম। গণতান্ত্রিক পরিষদ আজকের এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দুদু, আমাদের সহযোদ্ধা দীর্ঘদিনের হবে। তারপরে রবীন্দ্র দানবীর, এই রবীন্দ্র দানবীরকে উল্টো করে লেখেন রবীন্দ্র দানবীরই হবে। চার সের চা, মানে চা যে আমরা খাই, চার সের চা, এটাকে উল্টো করেন চার সের চাই হবে। এই বর্তমান সরকারের সামনে আমাদেরকে আজকে দাবি পেশ করতে হচ্ছে। এর অর্থ হচ্ছে এরা যাই বলে যাই করে সবকিছুই উল্টো দিক থেকে বিচার করলে একই রকম হয়। আমার কাছে মনে হয় দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে আমাদের নিজেদেরই এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে কোথায় কিভাবে কি হতে পারে। নির্যাতিত নিপীড়িত যে সমস্ত বঞ্চিত কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ 15 বছর ধরে যন্ত্রণায় ছিলেন, এখন কিছুটা ভালো অবস্থায় আছেন, তারা আমাদেরকে এই কাজে সহায়তা করেন। আপনাদের সহায়তা আমাদের প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন। ঘরে যখন ইলিয়াস আলীর স্ত্রী ফেরে কিংবা তার সন্তান সন্ততিরা ফেরে, তখন তাদের যে মানসিক অবস্থা সেইটা পৃথিবীর অন্য কেউ বুঝবে না, এমনকি আমরাও না। চৌধুরী আলমের পরিবারেরও একই অবস্থা। গুম হওয়া সমস্ত পরিবারের সদস্যরা না তাদের নামের আগে শহীদ লিখতে পারে, না তাদের নামের আগে জীবিত লিখতে পারে, না তাদের কবর জিয়ারত করতে পারে, না তাদের নামে একটা দোয়া অনুষ্ঠান করতে পারে যেটা মৃত ব্যক্তির নামে করা যায়। এইরকম যন্ত্রণা পৃথিবীতে যেন করে মানুষের জীবনে আর না আসে। সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমেতালের তৎপরতা, এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না। গণতান্ত্রিক পরিষদকে বলবো, আপনারা আরো বড় আকারের বড় মাপের কর্মসূচির আয়োজন করেন, সেইখানে মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দকে দাওয়াত করেন। শুধু দলীয় নেতারা নয়, বিভিন্ন মানবাধিকার সংস্থার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেখানে এনে তাদেরকে দিয়ে বক্তব্য দেন। এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া, নিজেদের রুটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না। বর্তমান প্রশাসনের উপর দুটো জিনিস ভর করেছে খুব বেশি করে। একটা হচ্ছে ঠিক অফিস টাইমের মধ্যে কোনো রকম অফিসটা করে বাড়িতে চলে যাওয়া। আর একটা জিনিস হচ্ছে কোনো ফাইল যদি সামনে আসে, সে ফাইলটাকে বিলম্ব করে 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 কোনো রকম নিজে ওইখান থেকে সরে গিয়ে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই প্রবণতার কারণে সবকিছু কিন্তু স্থবির হয়ে রয়েছে। আমরা মনে করি আজকের এই পরিবারগুলোর চাহিদা বাংলাদেশের অজস্র মানুষের কান্না। আমরা শুধু কয়েকজনের নাম এখানে বলছি, অনেকের নাম এখানে জড়িত, অনেকের নাম, অনেক পরিবারের কান্না অশ্রু এখানে জড়িত।
সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে এই ব্যাপারে অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করা। আমি গণতান্ত্রিক পরিষদকে আজকের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দেব এবং তাদেরকে বলবো ভবিষ্যতে আরো বড় কর্মসূচির আয়োজন করেন, যেটার মধ্যে সমস্ত মানবাধিকার কর্মীদেরকে আপনারা আমন্ত্রণ জানাবেন। আমি আমার বক্তব্য এই পর্যায়ে এখানেই সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতিক্রমে এখন বক্তব্য রাখবেন যে সকল আমাদের ভাইদের গুম করেছে তাদের ফিরে পাওয়ার এবং তাদের সন্তান জানার জন্য তাদের আজকে তারা, আমরা আশা করি তারা হয়তো সুস্থ আছেন, ভালো আছেন। তাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রিয় ঠিকানা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হিরণ্ময় হাতিয়ার আর কুখ্যাত খুনি হাসিনার আতঙ্ক। কুখ্যাত খুনি শেখ হাসিনা তিনি চিরস্থায়ী টিকে থাকার জন্য যে জনপ্রিয় মানুষটিকে গ্রেপ্তার করার কিছুদিন পরেই খুনি হাসিনার এই দুনিয়া বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, জনপ্রিয় জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা, কোটি কোটি যুবকের প্রিয় ঠিকানা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সফল সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রপ্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হিরণ্ময় হাতিয়ার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট সৈয়দ মাজিদ হোসেন আলাল ভাই। অনুষ্ঠানে উপস্থিত আছেন সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ডাকসুর জিএস এক সময়ের যুব সমাজের প্রিয় ঠিকানা বর্তমান বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব শ্রদ্ধাভাজন বড় ভাই খায়রুল কবির খোকন ভাই। এবং আমি এই গণতন্ত্র পরিষদ যখন গঠন করি সেই পরিষদে তিনি আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। স্বাধীনতা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হিরণ্ময় হাতিয়ার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই উপস্থিত আছেন। আর এক যুব সমাজের প্রিয় আছেন। আপনারা যে যত কথাই বলেন, আপনাদের ভাষা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা না, আমাদের মতন কর্মীরাই জানি। আপনারা এই বালতামি করেন না, কারণ এই কুখ্যাত খুনি শেখ হাসিনা 9/6 বুঝাইতে যে সেই 9/6 ভিতরে সে ধরা পড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই অতি দ্রুত আমাদের গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, গুম হওয়া ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব এবং যারা গুম হয়েছে সেই সকল গুম হওয়া ব্যক্তিদের সন্ধান আপনারা যেহেতু রাষ্ট্রের প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের কাছে আমরা চাই এবং আজকের এই সভা থেকে অতি দ্রুত একটি শান্তিপূর্ণ নির্বাচন দেন, যে নির্বাচনে আমাদের বাংলাদেশের জনগণ যাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে তার দ্বারাই আমরা এই সকল হাসিনার অপকর্মের বিচার তারাই করবেন। তাই আপনারা সময় ক্ষেপণ করবেন না। তাই আমার প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এই প্রত্যাশাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বর্তমান চলমান গণতান্ত্রিক আন্দোলনের আমাদের প্রিয় নেতা জননেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই তার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। বন্ধুরা, আমি শুরুতেই আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাই। তারা আমাদের পরম বন্ধু, আপসী নেতা। 17 বছর আগে, আরো আগে 11 সালে 17 তারিখে গতকাল যেটা তার গুম হওয়ার দিন ছিল, সাবেক ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক
বিএনপির সাংগঠনিক সম্পাদক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মীর কাসেমকে স্মরণ করে আজকে যে এই আয়োজন, এই আয়োজনের জন্য আমি আয়োজিত সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বেশি বক্তৃতা করবো না, আমার বলার অবস্থা খুব ভালো না। আমাদের আজকে নেতৃবৃন্দ বিস্তারিতভাবে চমৎকারভাবে তারা বক্তব্য রেখেছে। আমি ইলিয়াস আলীর হত্যাকাণ্ড, অপহরণ, গুম কি বলবো, এখানে আলাল ভাই এটা ব্যাখ্যা করে, এখানে খোকন ব্যাখ্যা করে, এখানে আজাদ সাহেব, রহমতুল্লাহ সাহেব তারা ব্যাখ্যা করে বলেছে কি মর্মান্তিক। ঘুমের জন্য আমরা তার রয়ের মাঝখানের কামনা করতে পারছি না, যেটা আমরা জানি না যে তিনি মারা গেছেন না কোনো জীবিত। তার পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করে তারা জানে না। তার উত্তরাধিকাররা কি দাবি করবে। আমি এই অচল অবস্থা যারা সৃষ্টি করেছে সারা বাংলাদেশি মানুষ জানে। শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই, তাকে অপহরণ করে নাই, তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আমি এই সভায় দাবি জানাচ্ছি ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ, সুমন সহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই, এই অপরাধের জন্য হাসিনার আমি ফাঁসি দাবি করছি। বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি। বিচার এতদিনে 8 মাস হয়ে গেল। প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলে কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা, ইলিয়াস আলী তো সাবেক সংসদ সদস্য বটে, তার বাসায় যাননি কেন? বিষয়টা আপনার কাজটা কি? যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যাননি। আপনি 5 মাস ধরে পরে আপনারা গেছেন ঘুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে। সেই জন্য এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্যে, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। আমরা মনে করি বাংলাদেশের যে এখন অবস্থা দাঁড় করানো হয়েছে, তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র গত 15-16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। সেই জন্য আমি শুরুতে বলেছি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলে যায়, গুম খুনের বিচারের উদ্যোগ নেন। যারা অর্থ লুটপাট করেছে তাদের আইনের আশ্রয় নিয়ে আসে, যারা এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে বেশিরভাগকে প্রতিষ্ঠা দিয়েছে, রক্ষা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন। আজ বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সনে হবে,
আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাজলামি বাদ দেন, এগুলোর জন্য আমরা তৈরি না। আর আপনাকে আগেও বলেছি, হাসিনার যখন তাড়াতে পেরেছি, অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে, তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান্টুর ব্যাপার। সেটি মাথায় রেখে কার্যক্রম নেবেন। আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির স্ট্যান্ড এখনো পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।